15 জুলাই সোমবার রাত 8টায় শামীম জাহেদিয়া এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় ছাত্রলীগ ও কোটা সংস্কার আন্দোলনকারীদের সংঘর্ষ, উপাচার্য ভবনে জরুরি বৈঠক। সরকারের বদনাম হলেও দুর্নীতিবাজদের ক্ষমা করা হবে না, বললেন প্রধানমন্ত্রী। জবাবদিহি নিশ্চিতের তাগিদ। গুলিবিদ্ধ হওয়ার পরদিনই ঐক্যের ডাক ট্রাম্পের। মার্কিন রাজনীতিতে হত্যার কোনো স্থান নেই, বললেন জো বাইডেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন 2 শতাধিক শিক্ষার্থী। এসব নিয়ে কথা বলতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নুরে আলম। নুরে আলম, আপনাকে স্বাগত জানাচ্ছিলাম। বলছিলাম যে বেলা 3টার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হচ্ছে, কোটা সংস্কারপন্থী এবং ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে। আমরা ইতিমধ্যে জেনেছি যে উপাচার্যের ভবনে শিক্ষকদের প্রভোস্ট কমিটির সদস্যদের একটি জরুরি বৈঠক চলছে। সেই বৈঠকের বিষয়ে আসলে কিছু জানা গেল কিনা, এ বিষয়ে আপনার কাছে জানতে চাই। বৈঠকটি কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। আমি যদি এটি প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির বৈঠক হয়েছে, এটি জরুরি ভিত্তিতে উপাচার্য আহ্বান করেছিলেন। সেই বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। আমি সিদ্ধান্তগুলো যদি একটু বলি, শিক্ষার্থীরা স্ব হলে শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন। প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকগণ শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানে সার্বক্ষণিকভাবে হলে অবস্থান করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। হলসমূহে কোনো বহিরাগত অবস্থান করতে পারবেন না। যে কোনো ধরনের গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে এবং সকলকে নাশকতামূলক কাজ থেকে বিরত থাকার জন্য বলা হচ্ছে। কেউ নাশকতামূলক কাজে জড়িত হলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বৈঠক শেষে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, যেটি আমি বৈঠকের ভেতর থেকেই আমি আমার সোর্সের মাধ্যমে পেয়েছি। তো যেটি হচ্ছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনও অনেকটাই উদ্গ্রীব, তবে তাদের যে চোখে পড়ার মতো যে তৎপরতা, সেটি আমি বিকেলের পর থেকে দেখিনি। যখন থেকে সংঘর্ষ চলছে আমরা দেখেছি যে কোটা সংস্কার আন্দোলনকারীরা দুপুর 2:30 পর্যন্ত তারা রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করেন। পরবর্তীতে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি যখন মল চত্বরে যায় এবং হলপাড়ায় যায়, অর্থাৎ সূর্য সেন হল এবং বিজয় 71 হলের দিকে যায়, তখন ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সেখান থেকে সংঘর্ষের রূপ নেয়। দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন। আন্দোলনকারী যারা শিক্ষার্থী রয়েছেন তারা বলছেন যে তাদের 2 শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। ছাত্রলীগের সাধারণ সম্পাদকের সাথে আমি কথা বলেছিলাম, তিনি বলেছেন যে তাদের 1.5 শতাধিক কর্মী আহত হয়েছেন। এবং আমরাও দেখেছি যে দুই পক্ষেরই অনেকেই রিক্সা করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আর এখন আমি যদি বলি, বিকেল 5টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে ছাত্রলীগ এবং কোটা সংস্কার আন্দোলনকারীদের একটি অংশ মুখোমুখি অবস্থানে নেয়। সেখানে বেশ খানিকটা সময় ধরে সংঘর্ষ চলে। পরবর্তীতে পুলিশ এখানে এসে অবস্থান নিয়েছে। এখন পুলিশ এবং এই আন্দোলনকারী। আমি আরেকটা বিষয় বলতে চাচ্ছিলাম যে আমরা সংবাদ মাধ্যমে দেখছি, টেলিভিশনে দেখছি, বেলা 3টা 3:30 থেকে শুরু হয়েছে বিভিন্ন ধরনের সংঘর্ষ। পুলিশ কখন পৌঁছালো ক্যাম্পাসে এই গোলযোগ বন্ধ করবার জন্য? তাদের তৎপরতা কেমন দেখলেন? পুলিশ পৌঁছেছে সন্ধ্যার কিছুক্ষণ পরে। আমি যদি বলি 7টা সোয়া 7টার দিকে পুলিশ এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছে। এখানে একটি বিষয় বলে রাখা ভালো, আসলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশকে যদি আসতে হয় তাহলে সেটি প্রক্টোরিয়াল বডির অনুমতি নিয়ে আসতে হয়। তো সেক্ষেত্রে পুলিশ কিন্তু এখানে সরাসরিভাবে হস্তক্ষেপ করতে পারে না। অবশ্যই তাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে যখন জানিয়েছে অথবা তাদেরকে যখন ডেকেছে তখন তারা এসেছে এখানে। আর এখানে যদি আমি বলি যে আজকে দিনভর, আমি দিনভরই বলবো, কারণ বিকেল 3টার পর থেকে এখন পর্যন্ত এক ধরনের থমথমে পরিস্থিতি। তাহলে পুলিশ, আপনি বলছেন পুলিশ প্রশাসন যদি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আহ্বান না করা হয় তারা হস্তক্ষেপ করতে পারে না, তাহলে কি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দেরি করে বলা হলো কিনা পুলিশকে? কারণ তাহলে তো এই সংঘর্ষ এড়ানো যেত না।
এটি আসলে বিশ্ববিদ্যালয়ে যারা নীতি নির্ধারক রয়েছে তাদের সাথে এখন পর্যন্ত আমার কথা বলার সুযোগ হয়নি। আমি কথা বলার চেষ্টা করেছিলাম, তারা যেহেতু জরুরি ভিত্তিতে আমি দেখেছি যে বিকেল 5টার পর থেকে তারা উপাচার্যের বাসভবনে বৈঠক করছেন, এই কারণে আমি তাদের কারোর সাথে সরাসরি কথা বলার সুযোগ করতে পারিনি। এটি হয়তোবা আমি পরবর্তীতে আমি তাদের কাছ থেকে। ধন্যবাদ নূরে আলম, আপনি আমার সাথে থাকুন। আমি একটু যেতে চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যেখানে আছেন সহকর্মী আলমগীর সবুজ। আলমগীর সবুজ, আপনার কাছে জানতে চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ কি অবস্থা, সেখানে এখনকার বর্তমান অবস্থা কি? এখন পরিস্থিতি আসলে থমথমে। যেটা হয়েছে বিকেলে আসলে যারা কোটা বিরোধী আন্দোলনকারী এবং ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে, এখান থেকে কয়েকজন আহত হয়েছে এবং পরে আসলে যে কোটা বিরোধী যারা আছে তাদের আজকে কর্মসূচি ছিল চট্টগ্রাম শহরে। তারা আড়াইটার যে শাটল ট্রেন আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ছাড়ে, সেটাতে করে তারা 16 স্টেশনে এসে সেখানে তাদের আন্দোলন কর্মসূচি ছিল। কিন্তু আমরা দেখেছি আসলে এর আগে যখন শাটল ট্রেন ছাড়ার আগে শাটল ট্রেনের সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছিলেন। পরে আসলে যখন কোটা বিরোধী যারা শিক্ষার্থী আছে তারা ট্রেনে উঠতে যাওয়ার সময় আসলে তাদেরকে ছাত্রলীগ নেতাকর্মীরা বাঁধাতে, পরে শাটল ট্রেনের চাবি তারা ছিনিয়ে নিয়ে যায় এবং কোটা বিরোধী যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যিনি সহ সমন্বয়ক রাফি, তাকে ছাত্রলীগের ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে ধরে তারা প্রক্টরের কাছে নিয়ে যায়। তারা ওই সময় প্রক্টরের কাছে নিয়ে তাকে আটকিয়ে রাখে এবং তাকে ক্যাম্পাস থেকে তাকে বহিষ্কারের জন্য তারা চাপ সৃষ্টি করে। পরে আসলে তাকে আমরা প্রক্টরের সাথে আলাপ করেছি, তাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছেড়ে আপাতত শহরে চলে আসতে বলা হয়েছে। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নেই বলে আমাকে জানিয়েছেন প্রক্টর। এরপরে আসলে শাটলটি আসতে পারেনি। এদিকে চট্টগ্রাম শহরের যে 16 স্টেশন আছে সেখানে আমরা দেখেছি বেলা 3:30টার দিকে আসলে যারা চট্টগ্রাম শহরে যারা কোটা বিরোধীরা আছেন তারা শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়ে তারা তাদের স্লোগান দিচ্ছিলেন। কিছুক্ষণ পরে আমরা দেখেছি ছাত্রলীগের কিছু নেতাকর্মীকে তাদের উপর হামলা চালায়। পরে আসলে উভয় পক্ষের মধ্যে আসলে পাথর ছোড়াছুড়ি ঘটনা ঘটে, এতে কয়েকজন সামান্য আহত হয়েছে। পরে আসলে ছাত্রলীগ নেতাকর্মীরা তারা পিছু হটে, তারা বিভিন্ন অলিগলিতে ঢুকে পড়ে। এরপরে যারা কোটা বিরোধী আছে তারা শহরে রাস্তায় গিয়ে তারা অবস্থান নেয়। এই সময় তারা রাস্তায় ব্যারিকেড দেয় এবং যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আসলে তাদের সাথে ছাত্রলীগ নেতাকর্মীদের কয়েক দফা আসলে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। ওই সময় পুলিশ কাছে পিছে অবস্থান নিয়েছিলেন, কিন্তু তারা আসলে তাদের তেমন কোনো আমরা ভূমিকা তাদের চোখে পড়েনি। একটু আগে ঢাকা থেকে যেটা বলছিলেন আমার নূরে আলম, আমরা কথা বলেছি আসলে পুলিশ প্রশাসন বলছে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর অনেক সময় তারা অ্যাকশনে যেতে হলে তারা প্রক্রিয়াল বডি কিংবা প্রশাসনের তাদের অনুমতির বিষয় হয় এবং তারা সেটাই মূলত পালন করেছেন এবং তারা চেয়েছেন বলেছেন যাতে পরিস্থিতি শান্ত থাকে, তারা সেই বিষয়টা দেখেছেন। পরে আসলে 7টার দিকে কোটা বিরোধীরা যারা রাস্তায় অবস্থান নিয়েছিলেন তারা অবস্থান থেকে সরে যায়। এরপরে যান চলাচল শুরু হয়। ওই সময় আসলে প্রায় ঘন্টাখানেক। শিক্ষার্থীদের পরবর্তী কোনো কর্মসূচি তার আগে জানিয়েছে এই বিষয়ে, তারা আপনারা খোঁজ নিতে পেরেছেন কিনা? তারা এখনো পর্যন্ত আমাদেরকে আসলে পরবর্তী তাদের কর্মসূচি জানাননি। তারা সাধারণত যেটা করেন তারা হোয়াটসঅ্যাপ কিংবা তাদের ফোন করে আমাদেরকে তাদের পরবর্তী কর্মসূচি জানিয়ে দেন। আজকে হতে সেটা করবেন, এখনো পর্যন্ত জানাননি। আলমগীর সবুজ, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। যেখানে দুর্নীতি সেখানে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে সব ক্ষেত্রে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করবার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসব নিয়ে আলোচনা করতে কলাবাগান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না। জনাব পান্না, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলছেন যে দুর্নীতির বিরুদ্ধে যে অভিযান সেটি চলমান থাকবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। প্রশ্ন হচ্ছে যে গত কয়েক বছরে যদি আমরা দেখতে পাই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের যে সূচক, সেখানে কিন্তু বাংলাদেশের অবস্থা বেশ খারাপ। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের সামনে শুধুমাত্র বাংলাদেশের চেয়ে ভালো বলতে পারা যায় আফগানিস্তান। তাহলে এই যে দুর্নীতি, এটা বন্ধ করবার আসলে ভালো উপায় কি, সহজ উপায় কি? সহজ উপায় হলো কি, আসলে আমাদের যতগুলো ইনস্টিটিউশন আছে সব জায়গায় কিন্তু দুর্নীতি বা দুর্বৃত্তায়ন এটা হয়ে গেছে। এখন সেইটাকে চেক দিতে গেলে পরে শুধু দুদক দিয়ে হবে না,
সারা পৃথিবীতে একটা সিস্টেমই আছে, সেটা হলো বিচার অঙ্গন যদি দুর্নীতিমুক্ত হয় তাহলে কিন্তু এখান থেকে দুর্নীতি উচ্ছেদ করা যেতে পারে। কারণ দুদক যাই কিছু করুক, আলটিমেটলি আসবে কিন্তু আদালত। এই তদন্তে যদি বিলম্ব হয় সেটা কিন্তু অভিযুক্ত বা দুর্নীতিপরায়ণ ব্যক্তির পক্ষে যায়। এটা যদি যথাযথ সময় না হয়, ফর এক্সাম্পল আমি বলি যে মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে যখন বললেন যে তার এক পিয়ন তার 400 কোটি টাকার মালিক হয়ে গেছে, হেলিকপ্টার ঘোরে, তো এটা 6 মাস আগে তার চাকরি চলে গেছে। তো দুদক কেন এটার ব্যাপারে কোনো তদন্ত করে নাই বা ইনভেস্টিগেশন করে নাই? মাননীয় প্রধানমন্ত্রী বলার পরে কেন দুদক আজকেও বললো যে আমরা কোয়ারিটা করতেছি, সর্ট আউট করছি, অর্থাৎ একটা হালকা ভাবে নিচ্ছে। আর কোন সেক্টরটা আপনি মেইনলি যদি দেখেন, ব্যাংকিং সেক্টর, এটা তো দুর্নীতিতে ভরপুর। আপনি মার্কেটের দিকে তাকান, বাজারের দিকে তাকান, লোকাল বাজারের কথা বলতে, সেখানে সিন্ডিকেট মানে তো দুর্নীতি। এখানে তো সরকারের বা রাষ্ট্রের কোনো লাভ নেই। আমি যদি আরো একটু পরিষ্কার করে বলি যে নিশ্চয়ই সবখানে দুর্নীতি হচ্ছে, কিন্তু দায়টা তো বেশি সেখানেই যেখানে সরকারি প্রতিষ্ঠান রয়েছে যাদের দায়িত্ব সেবা দেওয়ার ক্ষেত্রে সাধারণত দেখা গেছে সেই সব স্থানেই বেশি দুর্নীতি। এখন দুদকের পক্ষে কি সব প্রতিষ্ঠানে সব জায়গায় দেখা কি সম্ভব? সেই সব প্রতিষ্ঠানেরও তো দায়িত্ব আছে, সেইখানটায় যদি প্রথমটা বাধাটা না দেওয়া যায়, হ্রাস করবার প্রচেষ্টা না থাকে, তাহলে তো এটা সর্বগ্রাসী হয়ে যাবে দুর্নীতি। সেই দিকটা কি নজর দেওয়া দরকার কিনা? সেই দিক থেকে তো যথার্থই বলেছেন। আসলে আমলাতন্ত্রের কাছে, কামলাদের কাছে, যারা রাষ্ট্রের সেবক হবে, বঙ্গবন্ধুর ভাষায় তারা সেবক না হয়ে তারা প্রভু সেজেছে, এবং তাদের কাছে কিন্তু আমরা জিম্মি, সম্পূর্ণভাবে জিম্মি। আমার মনে হয় আজকে মন্ত্রীর ক্ষমতার চেয়ে এই সচিবদের ক্ষমতা বেশি। তো আপনি দেখেন, একটা কিভাবে বলবো যে সচিবালয়ে আগে আমরা বলতাম লাল ফিতার দৌরাত্ম, এখন লাল ফিতার দৌরাত্ম নাই, ডান হাত বাম হাতের কারবার। সর্বত্রই বলে যে পয়সা, এই যে কোশ্চেন আউট, কোথাও কোশ্চেন আউট হয়, টেস্ট পরীক্ষার কোশ্চেন আউট, মাধ্যমিকের কোশ্চেন আউট, শিক্ষা ব্যবস্থার কোশ্চেন আউট। ওদিকে বিশ্ববিদ্যালয়গুলো, পাবলিক ইউনিভার্সিটি বলেন এদের শিক্ষার মান অধঃপতিত, কোন স্ট্যান্ডার্ডের ভেতর নাই। সেই ক্ষেত্রে এসে আমলাতন্ত্রকে কন্ট্রোল করতে হলে পরে আপনার যেটা দরকার, শক্তিশালী দুর্নীতি দমন কমিশন এবং এর জনবল আরো বৃদ্ধি করা, একে আরো স্বাধীনতা দেওয়া, এবং বিচার বিভাগে আরো দক্ষ বিচারপতিদের নিয়ে। এখানে রাজনীতিবিদদের ভূমিকা আপনি কিভাবে দেখেন? তারাই তো মন্ত্রী হচ্ছেন, এমপি হচ্ছেন, তারাই তো দেশ চালাচ্ছেন দৃশ্যত, তাদের ভূমিকা নেই? 1757 সালে পলাশির যুদ্ধে কি হয়েছিল? দ্বন্দ্বটা ছিল যে ব্রিটিশেরা ব্যবসা যাতে ভালোভাবে করতে পারে, করার জন্য তারা রাষ্ট্র ক্ষমতাই দখল করে। আমাদের পার্লামেন্ট কিন্তু আজকে ব্যবসায়ীদের দখল। ব্যবসা করা তো অন্যায় নয়, একজন ব্যক্তি যদি সৎ পথে ব্যবসা করেন অসুবিধা কোথায়? কেউ যদি অন্যায় করেন সেটা দেখার দায়িত্ব নিশ্চয়ই অন্য প্রতিষ্ঠান রয়েছে। ব্যবসা করা তো একমাত্র অপরাধ হতে পারে না। না, পার্লামেন্টারিয়ানদের তো ব্যবসা করার প্রয়োজন নাই। তাহলে একজন পার্লামেন্টারিয়ান বা যিনি এমপি হবেন বা যিনি রাজনীতিবিদ হবেন, তার কি কোনো পেশা থাকতে হবে না? তার পেশা তো আছেই, কিন্তু ভাতা পান, তিনি গাড়ি পান, ভাতা পান, তার কোয়ার্টার পান, সবকিছু পান। সেটা তো এমপি হবার পরে, তাই না? তার আগে তো তার নিশ্চয়ই একজন রাজনীতি করতে পেশা থাকতেই পারে। না, পেশা থাকতে পারে, কিন্তু পেশা পরে আসবে, সেটা দ্বিগুণ হবে, এটা তো মানা সম্ভবপর না। এবং আরো একটা বিষয় আছে, এই রাজনীতিবিদ বলেন, আমলা বলেন, এদের প্রারম্ভিক যে কাজে ঢোকার বেলা তার সম্পদ কি সেটার বিবরণ দেওয়া, এবং বাৎসরিক ভাবে সে বিবরণটা
পেশ করা জনগণের সামনে। তাহলে তো আইনের সংশোধনের প্রয়োজন রয়েছে, কারণ বর্তমানে একজন সংসদ সদস্য তো ব্যবসা করতে পারেন, তার ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকতে পারে, সেই সেই পরিবর্তনের তো প্রয়োজন রয়েছে বলে মনে হয়। আপনি কি মনে করছেন? সংসদীয়, আমি বলবো যে সংসদ সদস্যদের বেলা মোটামুটি ইলেকশন আসতে পর কিন্তু একটা বিবরণী দেওয়া হয়, কিন্তু আমলাদের বেলা তো এসব বিবরণী নাই। আমলারা তো ঢোকার সময় বিবরণ দেয় না, আর বের হওয়ার সময়ও বিবরণ দেয়। সরকারি বিধি অনুযায়ী সম্ভবত 5 বছর পর পর তাদেরকে তাদের সম্পদের বিবরণী দিতে হয় তাদের কর্তৃপক্ষের কাছে, সেটা হয়তো ভালোভাবে মানা হয় না, এই আর কি। হ্যাঁ, না, আমার কাছে যেটা মনে হয় যে এই আমলাদের কন্ট্রোল করা এটা আসু একটা দরকার, আসু কর্তব্য, জাতিকে সম্মিলিতভাবে যে আমলারা জনগণের সেবক যাতে হয় সেই জন্য এদের যথাযথ ট্রেনিং দেয়া, এবং 72 যে সংবিধান আছে এই সংবিধানের মূলনীতিগুলো যাতে তারা ফলো করে, সে ব্যাপারে তাদের যে একাডেমিটা আছে সেই একাডেমির মাধ্যমে শিক্ষা দেওয়া দরকার। অনেক ধন্যবাদ জনাব জেরাই খান পান্না, আমাকে শেষ করতে হচ্ছে সময় স্বল্পতার জন্য, আমরা পরবর্তীতে আবার কথা বলবো আপনার সাথে। রাজধানীর বাজারে কাঁচা মরিচের দাম কমলেও কেজি এখনো 200 টাকার উপরে। ভারত থেকে আমদানি বাড়ার প্রভাব পড়েছে দামে, তবে এখনো চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন IUPATর অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং কৃষি ও খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞ ডক্টর গোলাম রসুল। অধ্যাপক রসুল, আপনাকে স্বাগত জানাচ্ছি, আশা করছি আপনি ভালো আছেন। বলছিলাম যে কাঁচামরিচের দাম হঠাৎ করে একদিন বেশি হলো, আজকে কমে অবশ্য 200 টাকা হয়েছে, এর আগে 400 টাকাও বিক্রি হয়েছে। প্রশ্ন হচ্ছে যে বিভিন্ন পণ্যের হঠাৎ করে 2 দিন বা 3 দিনের জন্য দাম বাড়ে এবং পরবর্তীতে দাম আসলে কমে যায়, এবং এই যে প্রবণতা বিভিন্ন পণ্যকে ঘিরে হয় সেটাকে একেবারেই কমানো যাচ্ছে না। আজকে কাঁচামরিচের দাম হঠাৎ করে বাড়লো, তো কদিন পরে পেঁয়াজের দাম বাড়ে, এরপরে ডিমের দাম বাড়ে, আলুর দাম বাড়ে। তার মানে একটা অশুভ চক্র এই বাজারে কাজ করছে। বিভিন্ন সময় বলা হচ্ছে বা বিভিন্নভাবে বলা হচ্ছে যে সিন্ডিকেট হচ্ছে, কিন্তু আসলে কোনো কাজ হচ্ছে না। তাহলে বাজার ব্যবস্থাপনার যে কৌশল সরকার নিয়েছে সেটা ভালোভাবে কাজ করছে না, তাই তো? ধন্যবাদ আপনাকে। আপনি যথার্থই বলেছেন, আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম ক্রমশ বাড়ছে, এটা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, এবং সরকার যে বাজার ব্যবস্থাপনার যে বিভিন্ন পদক্ষেপগুলো নিয়েছে এইগুলো খুব সার্থকভাবে কাজ করেনি, যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে এখনো আমার প্রতিটা জিনিসের দাম সেই কাঁচামরিচ থেকে শুরু করে ইভেন শাক সবজির দাম এবং পেঁয়াজের দাম, সবকিছু দামই বাড়ছে, ইভেন চালের দামও এখন বাড়ছে। এবং এই ক্ষেত্রে আমাদের যে বাজার ব্যবস্থাপনার যে বিষয়টি, এখানে অবশ্য কয়েকটি বিষয় রয়েছে। একটি বিষয় যদি আমরা খেয়াল করি, এর একটা সিজনালিটি একটা দিক আছে আমাদের বাংলাদেশে। আমরা বিশেষ করে এই সিজনটায় যখন আমরা বর্ষাকালে আমাদের কিছু কিছু পণ্যের উৎপাদন কমে যায়, যেমন শাকসবজি, তরি তরকারি, এগুলো উৎপাদন কমে যায়, এটার একটা প্রভাব বাজারে পড়ে। দাম হয়তো সবকিছু বাড়ছে। আমি যেটা বলার চেষ্টা করছিলাম, এক একটা পণ্যের দাম হঠাৎ করে 3-4 দিনের জন্য বেড়ে, যেমন কাঁচামরিচের কথা বলছিলাম, হঠাৎ করে 400 টাকা কেজি, পরের দিন হয়তো 200 টাকা, 300 টাকা, 100 টাকা হয়তো নেমে আসবে। কিন্তু এই যে 2 দিনের জন্য একটা অসাধু গোষ্ঠী অন্যায়ভাবে পয়সা বানিয়ে নিল, এটা তো আসলে বন্ধ করা যাচ্ছে না। আজকে কাঁচামরিচ, আগামীকাল হয়তো হবে পেঁয়াজ, তারপরের দিন হয়তো ডিম, আলু, এসব নিয়ে এটা সবসময় হচ্ছে। এটা আমাদের নৈতিকতার প্রশ্ন এখানে জড়িত, কারণ আমাদের যে ব্যবসায়ী গোষ্ঠী একটা শ্রেণী যারা অসাধুভাবে অতি অল্প সময়ে অধিক মুনাফা অর্জন করতে চায়, তারা নিয়ম নীতিকে পরিত্যাগ করে অধিক মুনাফার লোকে বিভিন্ন ভাবে বাজারকে ম্যানিপুলেট করে তারা দাম বাড়ে, এবং তারা তো করতেই পারে, কিন্তু তাদেরকে দেখার দায়িত্ব হচ্ছে কর্তৃপক্ষের, সরকারের। সেইখানে কাজ হচ্ছে না, কারণ সেখানে কি কৌশল নেওয়া উচিত? আমাদের সরকারে যে এখন বাজারে ফ্রি মার্কেটে সরকারের ভূমিকা আছে, কিন্তু সরকার ভূমিকাটা কিন্তু মুক্ত বাজারে সীমিত, সেটা খেয়াল করতে হবে। কারণ বাজারের সাপ্লাইয়ের ব্যবস্থাটা যেটা নিশ্চিত করা, আমাদের বাজার ব্যবস্থাটা এখনো উন্নত এতটা হয়নি যে আমাদের মার্কেটের যে সাপ্লাই চেনটা এখনো উইক। কোনো কারণে যেমন এক জায়গায় একদিনের বন্যা হইলো সেখানে মালামাল চলাচলে বিঘ্নিত হইলো, এই সুযোগটাই আরেক বাজারে ব্যবসায়ীরা নিয়ে নিল।
যার ফলে আমাদের যে বাজার ব্যবস্থাপনা এবং সামগ্রিক সাপ্লাই চেনটা এখনো দুর্বল, আমাদের মনিটরিং ব্যবস্থাটা এখনো দুর্বল। আপনি যেটা বললেন যে যে এই যে বিভিন্নভাবে ম্যানিপুলেট করছে, এর কি ব্যবস্থা আমরা নিতে পারছি? আমরা কিন্তু এখনো এমন কোনো উদাহরণ দেখিনি মোবাইল কোড ছাড়া যে আমাদের যে কম্পিটিশন যে আছে তারা কিন্তু এখনো বড় বড় ব্যবসায়ীদের ধরে কোনো উপযুক্ত শাস্তি দিতে পারেনি, যা আমরা দেখি শুধু কেবলমাত্র ছোট ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রে। যার ফলে ব্যবসায়ীরা যারা বড়, যারা রুই কাতলা আছে, তারা কিন্তু তাদের কাজ চালিয়ে যাচ্ছে এবং সুযোগ পেলেই বাজারকে ম্যানিপুলেট করে সাধারণ মানুষের পকেট থেকে টাকা নিয়ে যাচ্ছে। আপনি যথার্থই বলছেন যে মুক্তবাজার অর্থনীতিতে সরকারের সেই অর্থে করণীয় কিছু নেই। সরকার প্রায়শই বিভিন্ন পণ্যের দাম নির্ধারণ করে দেয়, যদিও অধিকাংশ ক্ষেত্রে সেসব পণ্যের দামের চেয়ে বেশি দামে সেগুলো বাজারে বিক্রি হয়, সেটা ঠিক মতো নিয়ম মানা হয় না। তাহলে আপনি যেটা বলছিলেন যে সরবরাহকে যদি নিশ্চিত করা যায়, নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা যায়, তাহলে সংকট দূর হতে পারে। সেই জায়গাটা কি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া দরকার কিনা? না, সেই আমাদের একদিকে হচ্ছে আমাদের যে বাজার ব্যবস্থাপনা সাপ্লাই চেনটা লোকাল ডেভেলপ করা, অন্যদিকে আমাদের আমরা অনেক পণ্যের ক্ষেত্রে এখনো আন্তর্জাতিক বাজারের উপর নির্ভরশীল। সেক্ষেত্রে আমাদের আন্তর্জাতিক বাজারের সাথে সঙ্গতি রেখে আমাদের আমদানি রপ্তানি বাড়ানো কিন্তু দরকার। আমাদের আমদানির ক্ষেত্রে আমাদের যে ট্যাক্স, যে কাস্টম ডিউটি আছে, শুল্ক আছে, অনেক ক্ষেত্রে সেটা আমাদের নামিয়ে আনতে হবে, অনেক ক্ষেত্রে শূন্য করে দিতে হবে। কাজে আমাদের একদিকে আন্তর্জাতিক বাজারের সাথে তাল মেলে আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে, দ্বিতীয়ত আমাদের অভ্যন্তরীণ বাজার ব্যবস্থাপনা উন্নতি করতে হবে, এর তদারকি উন্নতি করতে হবে। অন্যদিকে আমাদের উৎপাদনের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী আমাদের দেশের পণ্যগুলো বিভিন্ন সময়ে ঘাটতি দেখা দেয়। আমরা তো জানি যে আমাদের জুলাই আগস্ট মাসে আমাদের দেশে সাধারণত বন্যা হয়, এই ক্ষেত্রে আমাদের এই পণ্যের ঘাটতি হতে পারে। সে থেকে আমরা যদি আগে ব্যবস্থা নিতে পারতাম, তাহলে হয়তো আমরা বাজারটাকে আরো ভালো রাখতে পারতাম। এবং সেই ক্ষেত্রে মেনে নিতে হবে যে সব পণ্যের ক্ষেত্রে একটা দেশ স্বয়ংসম্পন্ন হতে পারবে না, সেক্ষেত্রেও একটা দীর্ঘমেয়াদী বছরব্যাপী পরিকল্পনা থাকা উচিত। এবং কিছু কিছু পণ্যের ক্ষেত্রে যেটা যখন সংকট হয় তখন বলা হয় যে আমদানির জন্য সুযোগ দেওয়া হয়, কিন্তু এটা না করে সারা বছরের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ সামগ্রী আমদানির সুযোগ থাকা উচিত, তাহলে হয়তো অসাধু ব্যবসায়ীরা এই সুযোগটা নিতে পারবে না। আমাদের দেশে আমদানি যেটা দেওয়া হয়, যখন সরকার দেখে যে এখন কোনো একটা পণ্য নিয়ে ভীষণ বাজার একদম কন্ট্রোলের বাইরে চলে গেছে, হইচই হচ্ছে, তখন সরকার সাময়িকভাবে করে। কিন্তু এর ফলে কিন্তু বাজার সেই সুফলটা পায় না। কিন্তু আমরা যদি আগে থেকে সেই প্ল্যান করে সেভাবে ওপেন রাখতাম যে আমদানি করার বা শুল্ক ব্যবস্থাটাকে সেভাবে করার, তাহলে কিন্তু এই ক্রাইসিসটা হতো না। আমাদের এই ক্রাইসিসটা একটা মূল কারণ হচ্ছে আমরা একদম শেষ মুহূর্তে সেই গিয়ে অ্যাকশনটা নেই এবং তখন আমরা আমদানি করতে বলি, তখন আমদানি করতে। ধন্যবাদ ডক্টর গোলাম রসুল, আমাকে শেষ করতে হচ্ছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হত্যা চেষ্টার একদিন পরেই দেশকে একত্রিত করার প্রতিশ্রুতি দিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে হত্যার ক্ষেত্র হতে পারে না বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলির ঘটনার নিন্দা জানিয়ে ঐক্যের ডাক দিয়েছেন তিনি। সেখানে আলোচনা করতে আমার সঙ্গে যোগ দিচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সভাপতি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ আল মামুন। বিশ্লেষকরা আগে থেকে বলছিলেন যে এই নির্বাচন হবে হাড্ডাহাড্ডি, তারপরও জনমত জরিপে দেখা যাচ্ছিল যে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে রয়েছেন। তার উপর যে হত্যা প্রচেষ্টা হলো, এরপরে নির্বাচনের প্রভাব আসলে কতটা পড়বে বলে মনে হয়, এবং যদি ধরে নেই আমরা রিপাবলিকানরা জয়লাভ করেন, তাহলে মার্কিন যে পররাষ্ট্রনীতি আছে তাতে কোনো পরিবর্তন আসবে কিনা, বড় ধরনের কোনো পরিবর্তন আসবে কিনা? আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে ট্রাম্পের উপর নির্বাচনী র্যালির উপর আক্রমণের পরে মার্কিন অর্থনীতিতে যে শেয়ার মার্কেট, সেটার কিছু কিছু ক্ষেত্রে দরের উত্থান ঘটেছে। এবং আপনারা বিটকয়েন মার্কেটেও আপনারা লক্ষ্য করেছেন যে 5% উত্থান ঘটেছে। এবং মনে করা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যারা অর্থনীতিকে নিয়ন্ত্রণ করেন তারা মনে করছেন যে একটা পরিবর্তন আসতে যাচ্ছে। এর উপর ভিত্তি করে কিন্তু তাদের শেয়ার মার্কেটে একটা তড়িৎ একটা উত্থান আমরা লক্ষ্য করেছি। এবং আপনি দেখেন যে অর্থনীতির সাথে পুরো পৃথিবী জড়িত। এবং ট্রাম্প যদি জয়লাভ করেন তাহলে আপনি দেখবেন যে ট্রাম্পের যে অর্থনৈতিক কর্মসূচি সেটা কিন্তু একটু বাইডেনের চেয়ে ডিফারেন্ট। এবং মার্কিন অর্থনীতিবিদ যারা তারা বলেছেন যে ট্রাম্প যদি জয়লাভ করেন, ট্রাম্পের যে মানে অর্থনীতির যে নীতি, যেটা কনস্ট্রেইনড, কিছুটা আমরা বলবো যে রক্ষণশীল নীতি, সেই রক্ষণশীল নীতি কিন্তু বিশ্বের অর্থনীতির উপর প্রভাব ফেলবে।
সেই হিসেবে তো ফরেন পলিসির মধ্যে একটু পরিবর্তন আসবেই, যেহেতু অর্থনীতি তো ফরেন পলিসিকে নিয়ন্ত্রণ করে, সেটি নির্ধারণ করা যায়। সুতরাং এরপরে আমরা জানি যে বর্তমান গ্লোবাল পলিটিক্স এর মধ্যে যে রাশিয়ার উত্থান, এবং আপনারা দেখবেন যে ট্রাম্পের প্রথম পর্বের যে নির্বাচনে তিনি জয়লাভ করেছিলেন, তখনও কিন্তু এটা সন্দেহ করা হয়েছিল যে ট্রাম্পের জয়লাভ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে রাশিয়ার একটা হস্তক্ষেপের ফল। এবং এটা মনে করা হয় যে বাইডেন প্রশাসন যদি চলে যায়, ট্রাম্প প্রশাসন যদি আসে, তাহলে গ্লোবাল পলিটিক্স এর মধ্যে কিন্তু এক ধরনের একটু চেঞ্জ আসবে। কারণ ট্রাম্প কিন্তু তার যে গ্লোবাল পলিটিক্স এর মধ্যে কিন্তু এক ধরনের রক্ষণশীলতা প্রয়োগ করেছিলেন, যেটা বাইডেন সেটা করেন। আরেকটু সংক্ষেপে আপনাকে জানতে চাচ্ছিলাম, আগামী যে কনভেনশন হতে যাচ্ছে রিপাবলিকান দলের, সেখানে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে কে হবেন ডোনাল্ড ট্রাম্পের রানিং মেট, তিনি বেছে নেবেন। দু তিনটা নাম গণমাধ্যমে এসছে, যেমন হচ্ছে জেডি ভ্যান্স, ডও বার্গাম এবং মার্কো রুবিও। আপনার কি মনে হয় আসলে কাকে বেছে নেবেন, এবং সে এটার উপর নির্ভর করছে অনেকটাই এই নির্বাচনের ফলাফল? এই মুহূর্তে আসলে এই বিষয়টা আমার ক্যালকুলেশনে আসলে এখনো ক্লিয়ার না। আসলে কারণ হলো যে একটা জিনিস আমরা এখানে খেয়াল করেছি যে এই শুটিং এর পর কিন্তু জো বাইডেনেরও কিন্তু যে নির্বাচনী প্রার্থিতা সেটাও নিশ্চিত হয়ে গিয়েছে, এবং ডোনাল্ড ট্রাম্পের তো আগেই নিশ্চিত হয়ে গিয়েছে, কিন্তু এইটার পর এখন আমার মনে হয় যে এটা ডিসক্লোজ এখনো হয়নি। এবং যেহেতু ডিসক্লোজ হয়নি, আমার মনে হয় যে রানিং এর যে হবে এটার খুব একটি প্রভাব এখন পড়বে না, যদিও আগে এটার খুব প্রভাব ছিল। এখন বরঞ্চ ট্রাম্পই তার রানিং ম্যাটের জন্য একটা পজিটিভ ফল নিয়ে আসবে। অর্থাৎ ট্রাম্পের উপরে যে হিট হয়েছে এই আক্রমণের ফলে তার ইমেজটা যেদিকে ডাইভার্ট হচ্ছে, তাতে আমার মনে হয় যে রানিং মেটের যে নির্বাচনের প্রভাব থাকে সেটার আর ট্রাম্পের জন্য প্রয়োজন হবে না। তিনি নিজেই বরং যেই রানিং মেট হোক তাকে তিনি সহযোগী হিসেবে পাবেন বলে আমার মনে হয়। অনেক ধন্যবাদ অধ্যাপক মামুন, আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমাকে শেষ করতে হচ্ছে। এই ছিল এডিটর স্পিকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। সাথে থাকার জন্য ধন্যবাদ।